হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরেঞ্জ স্টাডি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টির কিছু প্রশ্ন উত্তর। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি এর পার্ট 3 করব, তো এটা তার পার্ট 3। ভিডিওটি শুরু করার আগে যেটা বারবার বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 200 অ্যাটমসফিয়ারিক চাপে নাইট্রোজেন গ্যাস ও হাইড্রোজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া NH3 গ্যাস উৎপন্ন করবে। বিক্রিয়াটা দেখো। তার পরের প্রশ্ন, উত্তপ্ত জিঙ্ক অক্সাইড ও কোকের বিক্রিয়ায় কি ঘটবে? উত্তপ্ত জিঙ্ক অক্সাইড এবং কোক বা কার্বনের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক বাষ্প এবং কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করবে। বিক্রিয়াটা দেখো, এবং এখানে আমি জারক পদার্থ ও বিজারক পদার্থটা উল্লেখ করে দিয়েছি। এখানে ZNO থেকে Zn হলো মানে যেহেতু অক্সিজেনের অপসারণ ঘটছে, তাই অবশ্যই এটা হবে বিজারণ। এবং সি থেকে যেহেতু CO অর্থাৎ কার্বন মনোক্সাইড হচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেনের অ্যাডিশন, তাই এটা হলো জারণ। যদি বলে যে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে এরূপ একটি বিক্রিয়ার উদাহরণ দাও, তাহলেও কিন্তু এই উত্তরটাই হবে। তার পরের প্রশ্ন, তুঁতের জলীয় দ্রবণে কয়েকটা জিঙ্কের টুকরো ফেলে দিলে কি ঘটবে? তুঁতে বা কপার সালফেটের নীল রঙের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কিছুক্ষণ পরে জিঙ্কের টুকরোর ওপর লালচে বাদামি রঙের তামার আস্তরণ বা অধক্ষেপ পড়ে এবং দ্রবণটি বর্ণহীন জিঙ্ক সালফেটে পরিণত হয়ে যাবে। এখানে দেখে নাও এই আণবিক বিক্রিয়া আর আয়নীয় ইলেকট্রন পদ্ধতি, এটা কিভাবে করা হয়, কেননা এটা তোমাদের পরীক্ষায় মাস্ট আসবেই। তার পরের প্রশ্ন, একটি কাঁচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 পাতলা জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্ক ফেলে দিলে কি ঘটবে? কোশ্চেনটা আরেকবার বলছি, একটি কাঁচের টেস্ট টিউবে H2SO4 পাতলা জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্ক ফেলে দিলে কি ঘটবে? উত্তর হলো লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় বর্ণহীন ও গন্ধহীন হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে নির্গত হয় বা হবে। দেখে নাও এই বিক্রিয়াটাও। তার পরের প্রশ্ন, তুঁতের জলীয় দ্রবণে একটি পরিষ্কার লোহার পেরেক ডোবালে কি ঘটবে? কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডোবালে লোহার তামার গায়ে লালচে বাদামি রঙের তামার আস্তরণ জমবে। দ্রবণের নীল রং ধীরে ধীরে হালকা সবুজ রঙের ফেরাস সালফেটে পরিণত হবে। এখানেও আণবিক বিক্রিয়া এবং আয়নীয় ইলেকট্রন পদ্ধতি আমি লিখে দিয়েছি। তারপর একটা বিশেষ দ্রষ্টব্য বা নোট হিসাবে আমি লিখেছি, যেটা বললাম জিঙ্ক নিষ্কাশন করতে, যেটা হলো একসঙ্গে জারণ বিজারণ ঘটছে সেই বিক্রিয়াটা। তার পরের প্রশ্ন, মরচে পড়া কিভাবে নিবারণ করা যায়? লোহার বস্তুকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার প্রধান উপায় নিচে দেওয়া হলো। প্রথম পয়েন্ট, রং বা আলকাতরার প্রলেপ। লোহার উপর তেল, রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে ধরে না। নম্বর পয়েন্ট, গ্যালভানাইজেশন। লোহার উপর দিয়ে উপরে জিঙ্ক, বিশেষ করে দস্তার আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। এই জিঙ্কের প্রলেপ লোহাকে মরচে ধরা থেকে বাঁচায়। এটা কিন্তু এই গ্যালভানাইজেশনটা তড়িৎ লেপনের একটি বিশেষ অংশ বলতে পারো।
আর যেটা আমরা ব্যবহার করি এই যে স্টিলের বাসনপত্র, স্টেনলেস স্টিল, কারণ হচ্ছে কি ক্রোমিয়াম, কার্বন, নিকেল উপযুক্ত পরিমাণে থাকায় এতে মরচে ধরে না। তারপরের প্রশ্ন, নিচের রাসায়নিক বিক্রিয়াগুলির জারণ ও বিজারণ অংশ চিহ্নিত করো এবং জারক ও বিজারক পদার্থগুলি লেখো। এটা দেখো, এটা আর আমি কিছু বলছি না, কেননা এগুলো যেহেতু বিক্রিয়া এটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। আমি সমস্ত এখানে টাইপ করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। 2 নম্বর বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, কেন এখানে বিজারণ হচ্ছে বা বিজারিত হচ্ছে বা জারক পদার্থ বিজারক পদার্থ সব আমি উল্লিখিত করে দিয়েছি। এই যে আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।